আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, যারা এই মুহূর্তে আমার লাইভে অংশগ্রহণ করেছেন সবাইকে মুজিবের শুভেচ্ছা অভিনন্দন। আজকে লাইভে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বঙ্গবন্ধুর স্নেহশীষ খুবই কাছের ব্যক্তি, যাকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন যে তুমি বিশ্বের বরেণ্য একজন ব্যক্তি হবে ইনশাল্লাহ। উনি আজকে বাংলাদেশ তথা সারা বিশ্বের সবচেয়ে পৃথিবীর ওয়ান ক্লাসের মধ্যে একজন ব্যক্তি, যার ব্রেন বাংলাদেশের মানুষ সবসময় সুদ করুক তা পারবে না। আজীবন তার কৃতজ্ঞতা বোধ স্বীকার করতে হবে। উনি বাংলাদেশের সবগুলো সংগঠন দেখেছে, রাজনৈতিক সংগঠন দেখেছে, আর সবগুলো রাজনৈতিক সংগঠন দেখেছে। দেখার পরে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, স্মৃতি পাঠাগার, ছাত্র ফেডারেশন, কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, যিনি বাংলাদেশকে অর্থনৈতিক যোগান দিয়েছে, যিনি বাংলাদেশকে যুদ্ধের পরে বাংলাদেশকে সচল রাষ্ট্র হিসেবে পরিণত করেছেন, এবং তিনি এই যে করোনাকালীন সময়ে বাংলাদেশে অনেকগুলো প্রতিটা জেলাতেই উনি অনুদান দিয়েছে, কিন্তু কোনো মিডিয়া বা কোনো ব্যক্তি জানে না, এবং উনি ডান হাত দিয়ে দিয়েছে, বাম হাত জানে না। কারণ উনি দান করে কিন্তু কাউকে বলে না। কিছু কিছু বাংলাদেশের মধ্যে মিডিয়া ব্যক্তিত্ব আছে, 10 টাকা দিয়ে 10,000 টাকার কথা বলে, কিন্তু উনি লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা সারা বাংলাদেশে বিলীন করেছেন, কিন্তু বাংলাদেশের মানুষ কেউ বুঝতে পারে নাই। অনেকে আমাকে কালকে রাত্রে কল করেছিলেন এবং অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই উনি কি বাংলাদেশের জন্য কি করেছে। আসলে উনি বাংলাদেশের জন্য যা করেছে তা বাংলাদেশের মানুষ আজীবন ওনাকে মনে রাখতে হবে, কেননা উনি বাংলাদেশের প্রথম যে ব্যক্তি আছেন, যে জনশক্তি রপ্তানির জনক স্যার, ওনার নাম আসলে আমার মুখ দিয়ে বলা যাবে না, কারণ হচ্ছে উনি অনেক সম্মানিত ব্যক্তি, প্রিন্স ডক্টর মুসা বিন শমশের স্যার। উনি আন্তর্জাতিক মানের অস্ত্র ব্যবসায়ী এবং বিশ্বের বর্ণাঢ্য ব্যক্তিদের সাথে ওনার বন্ধুত্ব সম্পর্ক। উনি আমাদের সংগঠনের সাথে একমততা পোষণ করেছেন, এবং জনশক্তি রপ্তানির জনক প্রবাদ পুরুষ স্যারকে আমাদের সংগঠনে একতা পোষণ করার জন্য বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, স্মৃতি পাঠাগার, ছাত্র ফেডারেশন পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। আমি বলবো তো আচ্ছা থাক, সমস্যা নেই। জিজ্ঞেস কর জি স্যার বলুন। একটু মিটিং আছে, একটু পরে বলেন, আমি বলবো সাথে। জি বিদেশে লাইভ আছে আমাদের। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে বিশ্বের দনখবর ব্যক্তি ডক্টর মুসা বিন শমশের স্যারের হাত দিয়ে আসলে উনি আমি এই ক্ষুদ্র মানুষকে উপহার দিয়েছেন, সেটা আসলে আমি উপলব্ধি করতে পারতেছি যে আসলে কি বলবো, বলার মতো ভাষাও নেই। সেই ভাষাটুকু আমি হারিয়ে ফেলেছি। কারণ হচ্ছে উনি পৃথিবীর ওয়ান ক্লাসের মধ্যে 1%, অনলি ওয়ান ব্যক্তি, যার ব্যক্তিত্ব সবার চেয়ে আলাদা এবং যার ব্যক্তিত্ব পৃথিবীর চেয়ে সম্পূর্ণ আলাদা। কারণ হচ্ছে ওনার লাইফ স্টাইল, এবং ওনাকে বিশ্বের বর্ণাঢ্য ব্যক্তিবর্গ প্রিন্স উপাধি দিয়েছেন। আসলে দেখতে উনি প্রিন্সের মতোই, ওনার অভিজাত্য, ওনার চলাফেরা,
এবং ওনার যে বডিগার্ড আছেন বাংলাদেশের মধ্যে ইউনিক পার্সন, ওনার গাড়িগুলো ইউনিক, বাংলাদেশে দ্বিতীয় কোনো গাড়ি নেই। এবং ওনার যে বাসার যে কালচার সেটাও বাহিরের বা এরকম স্ট্রাকচার বাংলাদেশে কেউ নেই, কারণে বাসা। এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে উপহার দিয়েছেন, আসলে এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্য। এবং ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমার সম্মানিত চেয়ারম্যান স্যার ডক্টর এস এম বাদশা মিয়া স্যার, স্যারের অক্লান্ত পরিশ্রম আজকে বিশ্বের 140টি দেশে আমরা বঙ্গবন্ধুর আদর্শ বিচরণ করতে সক্ষম হয়েছি। এবং আমাদেরকে সার্বিক সহযোগিতায় আমাদের শ্রদ্ধেয় তার প্রধান উপদেষ্টা ডক্টর মুসাবিন প্রিন্স ডক্টর মুসাবিন শমশের স্যার, উনি আমাদের সাথে একত্রতা পোষণ করেছেন। কারণ হচ্ছে আমাদের কার্যক্রম দেখে উনি অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠনগুলো আসছিল ওনার কাছে, যে উনি কাউকে সাড়া দেননি। আমাদের সংগঠনের সকল কার্যক্রম এবং বইগুলো দেখে স্যার অত্যন্ত সন্তুষ্টি অর্জন করেছেন। এবং উনি নিজেই বলেছেন যে আমি তোমাদের সংগঠনে এবং ওর স্যারের বিভিন্ন লেখা বইগুলো আমি ইতিমধ্যে বিভিন্ন জেলায় প্রেরণ করেছি। স্যারের বইয়ের মধ্যে লেখা আছে যে বঙ্গবন্ধুর সবচেয়ে স্নেহশীষ ব্যক্তি ছিলেন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, যিনি পৃথিবীর মধ্যে প্রথম বাংলাদেশের অর্থনৈতিক চাকাটা সচল করার জন্য তিনি প্রথম জনশক্তি রপ্তানি শুরু করেন বঙ্গবন্ধুর সাথে। তখন বঙ্গবন্ধু বলছিল তুমি কাজ করতে পারো, তখন বঙ্গবন্ধু আশীর্বাদ দিয়ে দিয়েছিলেন যে তুমি একদিন সারা বিশ্বতে তুমি আলোকিত হবে। বঙ্গবন্ধু আসলে মানে একজন কৃতিত্ব সম্পন্ন ব্যক্তি ছিলেন এবং ধার্মিক ব্যক্তি ছিলেন, যার কথায় বাংলাদেশের মানুষ সবসময় প্রমাণ পাচ্ছেন। এই যে আমাদের প্রধান উপদেষ্টা স্যার, উনি নিজেই ওনার জীবন বই নিয়ে লিখেছেন এবং স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। স্যার প্লিজ। হেই বঙ্গবন্ধুর রয়্যাল বেঙ্গল টাইগাররা, কেমন আছো তোমরা? ভালো আছো সবাই? শোনো, বঙ্গবন্ধুর সাথে আমার সম্পর্ক পরিচয় 1954 সাল থেকে, এবং আমি বঙ্গবন্ধুর সবচেয়ে বিশ্বস্ত ছাত্র নেতা ছিলাম। এবং স্বাধীনতার পরে বাংলাদেশের যুদ্ধ বিধ্বস্ত ধ্বংসস্তূপকে এই দারিদ্রতা থেকে মুক্ত করার জন্য বঙ্গবন্ধু আমাকে বলেছিলেন কোনো একটা ব্যবস্থা করতে। সেই জন্য আমি প্রথমে চিন্তা করলাম, আমি 73 সালে মধ্যপ্রাচ্যে কাতারে ইন্ডাস্ট্রি করেছিলাম। তারপর থেকে আমি চিন্তা করলাম বঙ্গবন্ধুর স্বপ্ন সফল করতে হলে আমাকে প্রত্যেকটা ঘর থেকে একটা চাকরি দিতে হবে। তখন আমি জনশক্তি রপ্তানি শুরু করলাম। এবং যে দুর্দশাগ্রস্ত অবস্থা ছিল দেশের, তোমরা জানো না, হয়তো তোমার দাদারা জানেন, বাংলাদেশের কোনো গ্রামে ভালো ঘর ছিল না, টিনের ঘর ছিল না, রাস্তাঘাট ছিল না, শুধু কুড়ে ঘর, মাটির ঘর। আজকে দেখো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কোথায়। বাংলাদেশ এখন টিকে আছে রেমিটেন্সের যে প্রবাসীদের রেমিটেন্সের উপরে। এই রেমিটেন্স প্রসিদ্ধ করেছে এই বাংলাদেশের অর্থনীতিকে। আজ বাংলাদেশ টিকে আছে রেমিটেন্সের টাকার উপরে, এই জনশক্তি রপ্তানির উপরে। বঙ্গবন্ধু আমাকে বলেছিলেন যে মুসা, তোর যে অবদান, এটা বোধ হয় জুন জুলাই মাসে বলেছিলেন যে মুসা, তোর যে অবদান, এই জাতি কোনোদিন তোর অবদান, এই ঋণ শোধ করতে পারবে না। এই তোর ঋণের বোঝায় জাতিকে বইতে হইবে অনন্তকাল।
সেই জন্যই আমি যে কত কাছের ছিলাম এইটা শুধু তাজউদ্দিন ভাই তৎকালীন নেতারা জানতেন, কিন্তু তোমরা যে বঙ্গবন্ধুর আদর্শ ধরে রাখার জন্য যে সংগঠন করেছো, আর এই যে তোমাদের মাননীয় চেয়ারম্যান ডক্টর বাদশাহ মিয়া, তার মতো নির্লোভ, কোনো লোভ লালসা নেই, জানো 1000 কোটি টাকা ওকে অফার করলেও নেয় না। তোমরা হয়তো জানো না, তোমরা 140টা দেশে আছো, এত সৎ। বঙ্গবন্ধু ঠিক যেমন সৎ ছিলেন, ঠিক তেমনি তোমাদের মাননীয় চেয়ারম্যান বাদশাহ মিয়া। তাই তোমরা যে যে দেশে আছো, তোমরা তোমাদের সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাও। আমেরিকা হোক, ইউরোপ হোক, যে কোনো দেশেই হোক, পৃথিবীর সব দেশের নেতারা আমাকে জানে। তোমাদের বলি, এই যে কোভিড-19 করোনা ভাইরাসের জন্য আমি একাই লড়ছি। এই প্রথমে 6 মাস আগে থেকেই তোমার আমেরিকার নাসাকে আমি চিঠি দিয়েছি, ওর সাথে যোগাযোগ ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প, ডোনাল্ড আমরা ডাকি, সে আমার 35 বছরের বন্ধু। তাদেরকে বলেছিলাম আমার থিওরি অ্যাপ্লাই করার জন্য, কিন্তু নাসা ভয় পেয়েছে। কারণ নাসা প্রতিষ্ঠানটা হচ্ছে এরোনটিক্যাল, তারা আকাশ নিয়ে গবেষণা করে। আমার থিওরিতে তারা সাহস পায়নি। তাই আমি 220টা দেশকে, পৃথিবীর প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টকে ব্যক্তিগতভাবে চিঠি দিয়েছি যে যদি করোনা ভাইরাসকে নির্মূল করা না যায় আমার থিওরিতে, তাহলে 2021 সালের ডিসেম্বর পর্যন্ত কিয়ামত অবশ্যম্ভাবী। রোজ কিয়ামত ঘটে যাবে, পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না। তোমরা তো জানো না, প্রতিদিন কোটি কোটি লোক মারা যাচ্ছে। ইন্ডিয়াতে এমন কোনো দিন নেই যে 30 লক্ষ, 40 লক্ষ, 50 লক্ষ লোক না মরছে। চায়নায় 60 লক্ষ, 80 লক্ষ লোক প্রত্যেক দেশে, কিন্তু সরকারের বুলেটিন খুব কম বলে। বাংলাদেশেও এর কারণ তোমাদেরকে বলে রাখি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আমাকে বলেছে যদি সত্যি এক্সাক্ট ফিগার আমরা বলি, তাহলে পৃথিবীতে আরেকটা এপিডেমিক সৃষ্টি হবে। সেটা হলো কি, মানসিক রোগে আক্রান্ত হয়ে যাবে সুস্থ মানুষেরা। দেখা যাবে কেউ গলায় দড়ি দিয়েছে, বিল্ডিং থেকে লাফিয়ে পড়েছে, ওই করোনার ভয়ে তারা বলবে করোনার মরার চেয়ে ঠিক আছে আত্মহত্যা করি, লাফিয়ে পড়ি, মানসিক রোগ হয়ে যাবে। এটাই বাস্তব কথা। এই জন্য পৃথিবীর কোনো দেশের স্বাস্থ্য বিভাগ সত্য সংখ্যাটা প্রকাশ করছে না। আর সেজন্য আমি চিঠি দিয়েছি 220টা দেশের রাষ্ট্রপ্রধানকে, ডিএচএল এর মাধ্যমে যেন তারা পায়। এবং 220 আজকে 220টা দেশের যত মিডিয়া ব্যক্তিত্ব আছে, পত্র পত্রিকা, টেলিভিশন, প্রত্যেকের কাছে বলেছি তোমরা জেগে ওঠো, জাগ্রত হও হে সাংবাদিক বৃন্দ, তোমরা কিছুটা অবদান রাখো। এই বিশ্বকে বাঁচাতে হলে এই পৃথিবীর সমস্ত মানুষের গার্ডিয়ান অ্যাঞ্জেল হিসেবে তোমরা জাগ্রত হও এবং তোমাদের সরকারকে সচেতন করো, সরকারকে ইনফ্লুয়েন্স করো যেন আমার থিওরিটা তারা কাজে লাগায়, তাইলে এই পৃথিবী বাঁচবে। দেখো, পৃথিবীর সৃষ্টির পর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পৃথিবীর সৃষ্টি হয়েছে, আজ পর্যন্ত এত বড় বিপর্যয় এর আগে শত শত বছর আগে কখনো কখনো একটা এপিডেমিক হয়েছে, কখনো কলেরা হয়েছে, কখনো বসন্ত হয়েছে, যক্ষা হয়েছে, প্লেগ হয়েছে, শত শত বছর এক একটা বিপদ আসছে। কিন্তু এইবারের যে ভয়ঙ্কর বিপদ, এটা পৃথিবী শেষ হয়ে যাবে। দেখবা যদি তুমি, আমি, তোমরা, আমরা বেঁচে থাকি 2021 সালের ডিসেম্বর পর্যন্ত, দেখবা
95% লোক পৃথিবীতে থাকবে না। সব ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে সমস্ত মানুষ। তাই তোমরা ভালো থাকো, আর তোমাদের মাননীয় চেয়ারম্যানের দিকে খেয়াল রেখো, সবাই এক থাকবে। দলাদলি আওয়ামী লীগ বিএনপি সব দলাদলি যেন না হয়, কোনো ডিভিশন যেন সৃষ্টি না হয় তোমাদের মধ্যে। দলাদলি পাকিস্তান আমলেও ছিল, জেলায় জেলায় আওয়ামী লীগের মধ্যে কোন্দল ছিল। মুজিব ভাই আমাকে পাঠাতেন, তুই যা তো যশোরে, ঘটনা কি সিলেটে যা, কোন দল ভাই কারণ কি নিয়ে গন্ডগোল, এইগুলো সব আগেও ছিল, এখন আছে, তোমাদের দেশেও আছে। তোমরা যেসব দেশে আছো ওসব দেশেও আছে, দলীয় কোন্দল থাকি ভাগাভাগি দলের মধ্যে। কিন্তু তোমাদের একটা সংসদ, এই সংগঠনে আমি চাই না তোমাদের সংগঠনের মধ্যে কোনো মত ভেদাভেদ সৃষ্টি হোক। এক বঙ্গবন্ধু আর এক ডাক্তার বাদশাহ মিয়া, এর বাইরে তোমাদের কোনো চিন্তা নেই। তোমাদের যদি কখনো কিছু প্রয়োজন হয়, যে কোনো কিছু সাংগঠনিক তৎপরতা জোর সরষে চালা। কোন সংগঠন নেই পৃথিবীতে যে 140টা দেশে যাদের সংগঠনের কার্যকলাপ চলছে। বাংলাদেশ কেন, পৃথিবীর কোন দেশেরই কোনো রাজনৈতিক দল নেই যাদের এত দেশে সাংগঠনিক কার্যক্রম চলছে। সুতরাং তোমরা সবাই ভালো থাকবো, বেস্ট অফ লাক। আর সবাই যে যেখানে আছো, একটা কথা, বাড়িতে চিঠিপত্র খবর নেবে, বড় বাপ মার যেন কোনো কষ্ট না হয়। সাবধান, দেশে ভাই ব্রাদার যারা আছে সবাইকে বলে দেবা, তোমার ভাবিরা বা তোমার স্ত্রীরা যেন তোমার মাকে বাবাকে বৃদ্ধাকে যেন কষ্ট না দেয়, তাহলে সর্বনাশ হয়ে যাবে। এইটা মূল আদর্শ নিয়ে, এইটা হচ্ছে তোমাদের মূল আদর্শ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ঠিক আছে, এইটা সবাই খেয়াল রাখবা। প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রচার করে দেবা, প্রত্যেকটা গ্রামের চেয়ারম্যান, মেম্বার, মাতুব্বার সবাইকে বলবা, তোমাদের সদস্যদের বলবা খোঁজ রাখতে, যে কোন গ্রামে কোন বাড়িতে ছেলে মাকে পিটায় বা বাপকে পিটায় বা বউ শাশুড়িকে পিটায় বা খেতে দেয় না, কষ্ট দেয়, তাদেরকে ধরে এমন শিক্ষা দিয়ে দিবে, এটি তাইলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো। জয় বঙ্গবন্ধু, জয় বাদশাহ মিয়া, জয় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ। বাই। ঠিক আছে, আচ্ছা রাখ, আর কিছু রাখ। नहीं गोल चौक